মৃত্যু মৃত্যু জিনিসটা সবার কাছে অনেক ভয়ানক জিনিস, কিন্তু এমন একজন আছে যার প্রতিটা সেকেন্ড মৃত্যুর সাথে লড়াই করে কাটছে। কেন কেন লোকটাকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হলো? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। জঙ্গলি আদিবাসীদের এলাকায় ঘটে চলেছে নারকীয় ঘটনা। কেন একটা ঘোড়ার নাড়ি ভুড়ি বের করে সেই ঘোড়ার দেহের ভেতরে ঢুকে আশ্রয় নিতে হয় এই লোকটাকে? 12টা বিভাগে অস্কারের জন্য মনোনীত হয় এই মুভিটা এবং 3টে অস্কার পুরস্কার জিতেও নেয়। আর যারা মুভি লাভার তারা ভালো করেই জানে যে ইনি মানে লিওনার্দো ডিক্যাপ্রিও যদি মুভিতে থাকে সেই মুভিটা কোন লেভেলের হতে পারে। এইরকমই লেভেলের একটা টান টান উত্তেজনাময় সার্ভাইভাল মুভি এসডি স্টোরি প্রেজেন্টস দ্য রেভেন্যান্ট। মুভি শুরু হয় হিউ গ্লাস নামের এই লোকটাকে দেখানো হয়। লোকটা তার স্ত্রী এবং পুত্র যার নাম হক, ওদের ওপর দিক দিয়ে যা ঝড় ঝাপটা গেছে জীবনে তার একটা ঝলক দেখা যায়। যদিও গ্লাসকে দেখে বিদেশি মনে হয় তবুও তার স্ত্রী কিন্তু পনি নামে এক ধরনের আদিবাসী দলের সদস্য। গ্লাসকেও দেখা যায় আদিবাসীদের মতো জীবনযাপন করতে। এরপর মুভির দৃশ্য পাল্টায় সালটা 1823। দেখা যায় জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা এই খরস্রোতা নদীর ওপর দিক দিয়ে গ্লাস, তার ছেলে হক যে কিনা এখন অনেকটাই বড় হয়ে গেছে, এবং আরও একটা লোক হাতে বন্দুক। খুব সন্তর্পণে তারা এগিয়ে যাচ্ছে। কিছুটা দূরে এসে তারা একটা হরিণ দেখতে পায় এবং গ্লাস সেটাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এই অঞ্চলটার নাম হলো ডাকোটা অঞ্চল। ডাকোটা অঞ্চলে সেই সময় বিশাল পরিমাণে পশু পাখি বসবাস করত এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসত পশু শিকার করতে। কিন্তু এখানকার বন্য পশুরা যেমন ভয়ানক ছিল ঠিক একইভাবে ভয়ানক ছিল এখানকার ঘন জঙ্গল, এবং এই জন্য বাইরে থেকে যারা এখানে শিকার করতে আসত তাদের বেঁচে থাকাই প্রায় অসম্ভব হয়ে দেখা দিত। এই কারণে এই জঙ্গলে বসবাস করা কিছু আদিবাসী টাকা পয়সার বিনিময়ে এইসব শিকারীদের সাহায্য করত যারা বাইরে থেকে আসত। গ্লাস আর হক তাই ক্যাপ্টেন হেনরির তত্ত্বাবধানে থাকা প্রধান শিকারী যার নাম ফিটজেরাল্ড তাদের এই দলটাকে সাহায্য করার জন্য এসেছে। কারণ শোনা যায় গ্লাস এই জঙ্গলকে খুব ভালো করে চেনে প্রতিটা কোণা, তাই তারা গ্লাস আর হককে নিজেদের সাথে রেখেছে। গ্লাস আর হক যখন সেই হরিণটাকে শিকার করে সেটাকে দলের ঘাঁটিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, এমন সময় অন্যদিকে তাদের দলের একজন এরকম উলঙ্গ অবস্থায় সেখানে এসে মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথেই দেখা যায় তাদের দিকে পরপর কয়েকটা তীর ধেয়ে আসে। হঠাৎ করেই এরকম হওয়ায় দলের বেশ কয়েকজন লোকের গলায় বুকে তীর লেগে এফোড় হয়ে যায়। খানিকক্ষণ পর তারা লক্ষ্য করে দূরে একদল আরিকারার দল। আরিকারা মানে হলো আরিকারা এক আদিবাসী সম্প্রদায় যারা কিনা বংশ পরম্পরায় এই জঙ্গলেই থাকে। তো তারা ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে আসছে সেই আমেরিকান শিকারীদের ঘাঁটির দিকে। এরপর খানিকক্ষণের নিস্তব্ধতা। হঠাৎ করেই আরিকারারা কোথায় যেন উধাও হয়ে গেল। সবাই বুঝতে পারে বিরাট কোনো একটা বিপদ হতে চলেছে এবং এরপরই দেখা যায় চারদিক থেকে তাদের ওপর প্রচুর পরিমাণে তীর বর্ষণ হতে থাকে। অপ্রস্তুত আমেরিকানদের বেশ কয়েকজন প্রাণ হারানোর পর কোনো মতে সেই শিকারীরা গাছের আড়ালে আশ্রয় নেয় এবং আরিকারারা ঘোড়ায় করে তাদের দিকে ধেয়ে এলে বেশ কয়েকজন আমেরিকানও গুলি করে মেরে ফেলতে সক্ষম হয়। মুখোমুখি লড়াই শুরু হয়। ইতিমধ্যে গ্লাস আর হক বিপদের আশঙ্কায় সেই ঘাঁটিতে চলে আসে। গ্লাস সবাইকে চিৎকার করে বলে যে করেই হোক না কেন তাদের ওই নৌকাটার মধ্যে উঠতে হবে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে আরিকারাদের সঙ্গে লড়াই করার পর তাদের দলের অনেকেই মারা যায়। বেঁচে থাকা শিকারীরা ঠিক করে তারা যেভাবেই হোক নদীর মধ্যে রাখা ওই নৌকাটার মধ্যে উঠবে এবং এখান থেকে পালিয়ে যাবে। অনেক কষ্টে গ্লাস, হক, ফিটস, ক্যাপ্টেন হেনরি, ব্রিজার সহ আরও কিছু শিকারী সেই নৌকাটায় উঠতে সক্ষম হলেও বাকিরা কেউ দৌড়ে নৌকার দিকে আসতে গিয়ে বা কেউ নৌকায় উঠতে গিয়ে তীর খেয়ে মারা যায়। এবার বলি এখানে আরিকারারা কেন তাদের উপরে হঠাৎ আক্রমণ করলো। আসলে সেই সময়ে আমেরিকার সরকার এবং আদিবাসী আরিকারাদের মধ্যে যুদ্ধ লেগেছিল, আর ডাকোটার এই জঙ্গলে যেহেতু আরিকারাদের রাজত্ব ছিল সুতরাং এখানে কোনো আমেরিকান শিকারী দেখলেই তারা হামলা করে দেয়। আর যেসব আরিকারা আদিবাসীরা এই হামলাটা করত তাদেরকে বলা হতো রি। এত কষ্টে নৌকা করে মিসৌরি নদীতে অনেকটা দূর আসার পর গ্লাস সবাইকে জানায় এই নদীতে বেশিক্ষণ থাকলে কিন্তু রিরা যে কোনো সময় তাদের ওপর হামলা করবে, তাই এই নৌকাটাকে নদীতেই রেখে পায়ে হেঁটে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ফিটস গ্লাসকে সেরকম একটা পছন্দ করত না। একই গ্লাস সাদা চামড়ার মানুষ হয়েও আদিবাসী পণিদের মতো জীবনযাপন করে এবং গ্লাসের অতীত জীবন সম্বন্ধে সেরকম একটা কিছু জানাও যায় না। লোকের মুখে শোনা যায় গ্লাস নাকি বেশ কয়েক বছর আগে এক বিদেশি সৈনিককে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। কাজেই যেই মানুষটার পরিচয় ঠিক নেই, তার অতীত সম্বন্ধে কিছু জানা নেই,
সেই মানুষটার ওপর নির্ভর করে তারা এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে চলছে, এটা ফিটসের একদম পছন্দ না। কিন্তু ক্যাপ্টেন হেনরিও গ্লাসকে খুব বিশ্বাস করে। গ্লাসের কথা মেনে নৌকাটাকে নদীতেই ছেড়ে তারা এতদিন ধরে শিকার করা যতটুকু মাল জমাতে পেরেছিল সবটাকে জঙ্গলের এক জায়গায় পাথরের নিচে রেখে তারা তাদের কেল্লায় পৌঁছানোর জন্য সবাইকে নিয়ে পায়ে হেঁটে এগোতে শুরু করে। কিছুটা দূরেই তাদের কেল্লা আছে, সেখানেই তারা আস্তানা গেড়েছে। তারা প্রথমে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেরোবে, তাদের কেল্লায় যাবে এবং সেখানে গিয়ে আরও লোকজন এবং অস্ত্রশস্ত্র নিয়ে তারা ফিরে আসবে। ফিরে এসে তারা এই শিকারের জিনিসগুলোকে নিয়ে যাবে এখান থেকে। কিন্তু ফিটসের কেমন যেন গ্লাসকে প্রচণ্ড সন্দেহ হচ্ছিল। বারবার তার মনে হচ্ছিল যেহেতু গ্লাস একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সুতরাং হতেই পারে গ্লাস তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং সবাইকে নিয়ে গিয়ে সে রিদের হাতে তাদেরকে তুলে দেবে। সময়টা বর্ষাকাল। ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রবল বৃষ্টির মধ্যে গ্লাসের নির্দেশে পুরো টিম এগিয়ে চলে। তবে বাকিরা যখন বৃষ্টি নামলে জঙ্গলের কোনো এক জায়গায় বিশ্রাম নিত, তখন গ্লাস একা জঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে দেখে আসত যে সবাইকে নিয়ে যাওয়ার জন্য কোন জায়গাটা নিরাপদ। তো এরকমই একদিন একা জঙ্গলের গভীরে গ্লাস একদিকে যায়, কিন্তু হঠাৎ করে দেখা যায় এক বিশাল হিংস্র জঙ্গলি ভাল্লুক তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গ্লাসের হাত থেকে বন্দুকটা ছিটকে চলে যায়। ভাল্লুকটা গ্লাসকে বাগে পেয়ে তাকে আছড়ে কামড়ে প্রায় শেষ করে ফেলছিল। গ্লাস নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই ভাল্লুকের আসরিক শক্তির সামনে পেরে ওঠা সত্যি অসম্ভব। তবুও ভাল্লুকটা গ্লাসকে আধমরা করে ফেলার পরও ভাল্লুকটা যখন তার সঙ্গী সাথীদের ডাকতে যায়, গ্লাস কোনো রকমে নিজের ক্ষতবিক্ষত শরীরটাকে টেনে নিয়ে গিয়ে সেই বন্দুকটা তুলে তাক করে ভাল্লুকটাকে একটা গুলি করে। কিন্তু হিতে বিপরীত হয়, কারণ এত যন্ত্রণার মধ্যে গ্লাস ঠিকমতো করে গুলি করতে পারে না। তাই ভাল্লুকের মাথায় গুলিটা না লাগে কাঁধে। ভাল্লুকটা ঘায়েল হওয়ার পর আরও হিংস্র হয়ে পড়ে এবং দৌড়ে এসে গ্লাসের গলায় নিজের ধারালো নখ বসিয়ে দেয়। পিঠ এবং কাঁধ থেকে খাবলে কামড়ে মাংস তুলে নেয়। কিন্তু গ্লাস ওই অবস্থা তো হার মানতে রাজি হয় না। অনেক কষ্টে নিজের পকেটে রাখা ছুরিটা বের করে ভাল্লুকটার ঘাড়ে বারবার মেরে এতটাই আহত করে দেয়, ভাল্লুকটার টাল সামলাতে না পেরে মৃতপ্রায় গ্লাসকে নিয়ে একটা ঢালু জায়গার ওপর নিচে এসে পড়ে। গ্লাসের দলের বাকিরা যখন সেখানে এসে পৌঁছায়, তারা দেখে গ্লাসের পাশে ওই মৃত ভাল্লুকটা পড়ে আছে এবং দেখা যায় গ্লাসের গলা পিঠের ক্ষতগুলো থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ক্যাপ্টেন হেনরি কিছুটা ডাক্তারি জানত। সে গ্লাসের ক্ষতগুলোকে রক্তক্ষরণ বন্ধ করার জন্য তাড়াতাড়ি সেই ক্ষতগুলো সেলাই করতে শুরু করে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একসময় গ্লাস অজ্ঞান হয়ে যায়। তবে অবাক ব্যাপার হলো, গ্লাসের এত রক্ত ঝরে যাওয়ার পরও তার প্রায় গোটা শরীরটা সেলাই করার পর সে কোনোভাবে বেঁচে যায় এবং সেদিন রাতটা কোনোভাবে কাটিয়ে পরের দিন সকালে তারা আবার পথ চলতে শুরু করে। তবে গ্লাস যেহেতু হাঁটতে চলতে পারছিল না, সুতরাং গ্লাসকে বহন করে নিয়ে যেতে হবে তাদেরকে। কিন্তু এই জঙ্গলের সব জায়গায় তো রিদের আতঙ্ক, যে কোনো সময় রি আদিবাসীরা তাদের ওপর হামলা করবে। তার উপরে বর্ষা পেরিয়ে ধীরে ধীরে শীতের আগমন হয়েছে, চারদিকে বরফ পড়তে শুরু করেছে। কিন্তু ক্যাপ্টেন হেনরি প্রচণ্ড বুদ্ধিমান মানুষ। সে জানত এই ভয়ঙ্কর জঙ্গল থেকে তারা কখনোই বেরোতে পারবে না যদি গ্লাস তাদের সাথে না থাকে, কারণ গ্লাস এই জঙ্গলকে খুব ভালো করে চেনে। গ্লাসকে মনের জোর দেওয়ার জন্য সবাই যখন বিশ্রাম করত, গ্লাসের ছেলে হক তার বাবার সামনে এসে বলতো, বাবা তোমার মনে আছে মা মৃত্যুর সময় কি বলে গিয়েছিল? গাছের শিকড় যদি খুব গভীর হয় তাহলে যত বড় ঝড়ই আসুক না কেন, গাছটা শুরুতে ঝড়ে উড়ে যাবে যাবে মনে হলেও শেষ অবধি কিন্তু গাছটাকে কেউ টলাতে পারে না। তোমার তো এখনো শ্বাস প্রশ্বাস চলছে, আর যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলছে তুমি বেঁচে আছো বাবা, তোমাকে আমার জন্য বাঁচতে হবে। আমি এই লড়াইতে তোমার পাশে আছি। মুভির দৃশ্য এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ অতীতে। দেখা যায় একসময় গ্লাসদের গোষ্ঠী অর্থাৎ পনি আদিবাসী গোষ্ঠীর ওপর কিছু ইংরেজ সৈন্য হামলা করেছিল। গ্লাস এসে পৌঁছানোর আগেই তার স্ত্রীকে তারা গুলি করে মেরে ফেলে। তাদের সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আর এই সময় হকের শরীরটাও কিছুটা আগুনে ঝলসে যায় এবং তখন দেখা যায় গ্লাস নিজের ছেলে হককে মানসিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছে, যেই দৃশ্যটা মুভির একদম শুরুতে দেখানো হয়েছে। জীবনে অনেক খারাপ সময় দেখেছে গ্লাস, যার কিছু কথা মানুষ জানে আর কিছু কথা শুধুমাত্র সেই জানে। তো যাই হোক, কাহিনী বর্তমানে ফিরে আসে। দেখা যায় গ্লাসের শরীরটাকে তারা বহন করে নিয়ে চলছিল, কিন্তু এই সময় একটা বড় পাহাড় তাদেরকে ক্রস করতে হবে এবং গ্লাসকে টেনে নিয়ে ওঠা সম্ভব না। ফিটসের কথা মতো একসময় ক্যাপ্টেন গ্লাসকে গুলি করে মারতেও যায়, কিন্তু হঠাৎই তার মধ্যে মনুষ্যত্ব জেগে ওঠে। যে লোকটা তাদেরকে এত সাহায্য করেছে তাকে এভাবে মেরে ফেলবে না। সে তাদের দলের সদস্যদের নির্দেশ দেয় যে গ্লাস যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে ততক্ষণ পর্যন্ত গ্লাস এখানে বিশ্রাম নিক এবং তার দেখভাল করার জন্য এবং তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমাদের তরফ থেকে দুজন এখানে থাকবে। তোমাদের মধ্যে ঠিক করে নাও তোমরা কারা থাকবে।
যারা থাকবে তাদেরকে $100 করে পুরস্কার দেব। এই কথা শুনে ডলারের লোভে ব্রিজার এবং ফিটস সেখানে থাকতে রাজি হয়ে যায় এবং সাথে গ্লাসের ছেলে হক তো ছিলই, কিন্তু রক্ষক কখন যে ভক্ষক হয়ে যায় তা আগে থেকে টের পাওয়া যায় না। এরপর দেখা যায় সবাই চলে যাওয়ার পর ফিটস সেই পাহাড়ের নিচে একটা জায়গায় এক কোণায় মাটি খুঁড়তে শুরু করেছে। কিন্তু কেন? তবে কি গ্লাস জীবিত থাকতেই তাকে কবর দেওয়ার বন্দোবস্ত শুরু করে দিয়েছে? এবার এখানে একটা প্রশ্ন আসে যে এত মানুষ থাকতে ফিটসের হঠাৎ করে গ্লাসের উপরে কেন এত রাগ? কেন সে গ্লাসকে পছন্দ করে না? আসলে বেশ কয়েক বছর আগের ঘটনা। একবার শিকারে এসে ফিটস একইভাবে রিদের হামলার মুখোমুখি হয়। সেইবার রিরা ফিটসকে অপহরণ করে নিয়ে তার উপর অত্যাচার চালায় এবং অত্যাচারের মাত্রা এতটাই ছিল যে ধারালো ছুরি দিয়ে ফিটসের মাথার একদিকের ছাল ছাড়িয়ে নেয় রিরা। সেই পরিস্থিতি থেকে কোনো রকমে বেঁচে ফিরলেও সেই ক্ষতর চিহ্ন তার মাথায় আর মনে এখনো জ্বলজ্বল করছে। আর সেই ঘটনার পর থেকেই ফিটসের মনে আদিবাসীদের নিয়ে একটা ক্ষোভ জন্মায়। আর গ্লাসও যেহেতু একটা আদিবাসী গোষ্ঠীরই মানুষ ছিল, সুতরাং গ্লাসকে সে শুরু থেকেই সহ্য করতে পারছিল না। তো যাই হোক, দেখা যায় একদিন ব্রিজার আর হক পানীয় জল এবং খাবারের খোঁজে গেলে ফিটস গ্লাসকে ঠান্ডা গলায় বলে, গ্লাস, তুমি এখনো কেন নিজের নিঃশ্বাস ত্যাগ করছো না? আমি বুঝতে পারছি না। দেখো, হিসাব মতো তোমার অনেকদিন আগেই মরে যাওয়ার কথা, কিন্তু তুমি মৃত্যুর কাছে কিছুতেই হার মানছো না। তুমি কি বুঝতে পারছো না যে যতদিন তুমি বাঁচবে তোমার জন্য আমরাও এখান থেকে কোথাও যেতে পারবো না? আর ধীরে ধীরে ঠিক রিরা আমাদেরকে খুঁজে এখানেই শেষ করে ফেলবে। তোমার প্রাণটা যখন বেরোচ্ছেই না, তখন কেন না আমি তোমার প্রাণটা নিয়ে নিই? আর তুমিও যদি সেটাই চাও তাহলে আমার দিকে তাকিয়ে একবার চোখের পলক ফেলো। হাঁটা চলার পাশাপাশি গ্লাসের গলায় গভীর ক্ষত থাকার ফলে বর্তমানে সে কথা বলার ক্ষমতাও হারিয়েছে। তবুও অনেকক্ষণ চোখ খোলা রাখার চেষ্টা করে, কিন্তু একটা মানুষ কতক্ষণই বা চোখের পলক না ফেলে থাকতে পারে। তাই একসময় গ্লাসকে চোখের পাতা ফেলতেই হয়। আর ফিটস সাথে সাথে তার মুখে একটা কাপড় গুজে তার শ্বাস রোধ করে ধরে। ইতিমধ্যেই সেখানে হক চলে আসে আর ফিটসকে গ্লাসের থেকে দূরে সরিয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি এটা কি করছিলে? আমি এই কথা সবাইকে জানাবো। ক্যাপ্টেন যদি জানতে পারে এই কথা তাহলে তোমার ফাঁসি হবে। ফিটস প্রথমে হককে চুপ করতে বলে, কিন্তু হক কিছুতেই থামছে না। তাই সে গ্লাসের সামনেই হকের পেটে বেশ কয়েকবার নৃশংসভাবে ছুরি মারে এবং অসুস্থ গ্লাসের সামনে তার ছেলে হককে খুন করে। গ্লাস চিৎকার করতে না পেরেও গোঙাতে থাকে, আর্তনাদ করতে থাকে। লাশটাকে টেনে নিয়ে ফেলে দিয়ে আসে ফিটস। এরই মধ্যে সেখানে ব্রিজার ফিরে আসে। উল্টে ফিটস ব্রিজারকে বলে, অনেকক্ষণ হলো, হক তো এখনো ফিরে আসেনি, সেই যে গেছে। ব্রিজারও ভেবে নেয় হক কোথাও আটকে পড়েছে বা কিছু একটা হয়েছে, যার জন্য সে ফিরে আসেনি। সে একবারও দেখতেও পেল না যে কিছুটা দূরে হকের লাশটা পড়ে আছে। এরপর সেদিন রাতে ফিটস ব্রিজারকে ঘুম থেকে তুলে বলে, রাতের অন্ধকারে আমি বেশ কিছু রিকে এদিকে আসতে দেখেছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে। এটা শুনে ঘাবড়ে গিয়ে ব্রিজার তখন জিজ্ঞেস করে, আমরা যদি চলে যাই গ্লাসের কি হবে? তখন অদ্ভুতভাবে ফিটস ওই অসুস্থ গ্লাসকে মাটিতে ফেলে টেনে হিচড়ে নিয়ে গিয়ে যে গর্তটা খুঁড়ে রেখেছিল সেখানে ফেলে খানিকটা মাটি চাপা দিয়ে বলে, যে কিছুতেই মারা যাচ্ছে না তাকে জীবিত অবস্থাতেই কবর দিতে হবে। আর প্রাণে বাঁচতে চাইলে আমার সাথে চলো, নয়তো তুমিও মরবে। দিনের শেষে না, মানুষ বড়ই স্বার্থপর। নিজের পিঠ দেওয়ালে ঠেকে গেলে সবাই নিজেরটাই ভাবে। দেখা যায় ব্রিজারও আপত্তি করে না। ব্রিজার এবং ফিটস গ্লাসকে জীবন্ত কবর দিয়ে সেখান থেকে পালায়। গ্লাসকে দেখা যায় যে নাকি খানিকক্ষণ আগে পর্যন্ত নড়াচড়া করতে পারছিল না, এবার শুধুমাত্র ইচ্ছে শক্তির জোরে আর বেঁচে থাকার তাগিদে ওই মাটি চাপা অবস্থা, অর্থাৎ ওই কবর থেকে অনেক কষ্টে নিজের শরীরটাকে টেনে টুনে কোনো রকমভাবে বের করে নিয়ে আসে এবং মাথা তুলতেই খানিকটা দূরে সে হকের মৃতদেহটা পড়ে থাকতে দেখে। গ্লাস এবার নিজেকে টেনে নিয়ে যায় হকের কাছে আর দেখার চেষ্টা করে কোনোভাবে তার ছেলের মধ্যে এখনো প্রাণ আছে কিনা। আসলে বাবার মন তো সন্তান বেঁচে নিয়ে জেনেও তার প্রাণের আশায় সেখানে যায় কোনো রকমভাবে। প্রথমে স্ত্রী, তারপর ছেলে এবং শরীরে প্রবল বেদনা। এতগুলো দুঃখ কষ্ট নিয়ে গ্লাস আর পারছে না। নিজের মৃত ছেলের বুকে মাথা রেখে শুয়ে থাকে সে। গ্লাস হকের মাথায় বুকে হাত বোলাতে থাকে। তার চোখ দুটো যেন চিৎকার করে বলতে চায়, একবার নিঃশ্বাস নে না, একবার আমার কাছে ফিরে আয়, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, আমি তো তোর বাবা। গ্লাসের দুঃখ আর্তনাদ মুহূর্তের মধ্যে বদলার রূপ নিয়ে নেয়। সে ঠিক করে নেয় যতক্ষণ পর্যন্ত না সে নিজের ছেলের হত্যাকারীকে শাস্তি দিতে পারছে নিজেরই হাতে, ততক্ষণ পর্যন্ত সে কিছুতেই স্বস্তি পাবে না। ওই শরীর নিয়েই গ্লাস এবার বুকের ওপর ভর দিয়ে এইভাবে এগোতে থাকে। অন্যদিকে দেখা যায় খানিকটা দূরে গিয়ে ব্রিজারের মনে কেমন যেন সন্দেহ হয়, সত্যি কি ফিটস সেদিন রাতের বেলায় কোনো রিকে আসতে দেখেছিল? সে ফিটসকে যখন এই বিষয়ে প্রশ্ন করে যে তুমি আমাকে মিথ্যে কথা বলে এখান থেকে নিয়ে যাচ্ছ না তো,
তখন দেখা যায় ফিটস ব্রিজারকে মাটিতে ফেলে তার দিকে বন্দুক তাক করে বলে, সেদিন আমি মিথ্যেই বলেছিলাম, কারণ একটা আধমরা লোকের জন্য আমি আমার জীবন জলাঞ্জলি দিতে পারবো না। আর আমি জানি আমি সেদিন মিথ্যে বলে কোনো ভুল করিনি, সুতরাং তোমাকে যদি বেঁচে থাকতে হয় তোমাকে আমার সাথেই এভাবে যেতে হবে, আর কাউকে কখনো কিছু বলতে পারবে না তুমি। ব্রিজারকে বাধ্য হয়ে মুখ বুজে তার সঙ্গে এগিয়ে যেতে হয়। এদিকে দেখা যায় রিদের ওই দলটা, যারা কিনা এই আমেরিকান শিকারীদের কাছ থেকে যা আদায় করেছিল সেটা নিয়ে গিয়ে জঙ্গলে আসা ফরাসি শিকারীদেরকে এই জিনিসগুলো বিক্রি করে দেয় এবং খানিকটা ভয় দেখিয়ে তাদের কাছ থেকে 5টা ঘোড়া এবং একটা বন্দুক জোগাড় করে। এবং দেখা যায় সত্যি একসময় নদীর ধারে ওই নৌকা সূত্র ধরে পাহাড়ের যে জায়গায় গ্লাসকে নিয়ে ফিটসরা ছিল সেখানে রিরা চলে আসে। আসলে রিদের গোষ্ঠীর যে প্রধান ছিল তার মেয়ে, যার নাম পোয়াকা, সে কিছুদিন ধরে নিখোঁজ। সেই মেয়েটাকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তারা কিছু জানে না, এবং তারা ভাবছে হয়তো আমেরিকান শিকারীরা যারা এই ডাকোটার জঙ্গলে শিকার করতে আসে তারাই হয়তো রিদের প্রধানের মেয়েকে অপহরণ করে আটকে রেখেছে, এবং এটাই সেই কারণ ছিল যেই কারণে রিরা ক্যাপ্টেন হেনরিদের পেছনে লেগেছিল, তাদের ওপর হামলা করেছিল। তো যাই হোক, বর্তমানে রিরা সেখানে এসে হকের মৃতদেহ ছাড়া আর কিছুই দেখতে পায় না। দেখা যায় গ্লাস ওইদিকে ওইভাবে বুকে এগোনোর ফলে তার শরীরের নানান ক্ষত দিয়ে আবার রক্তক্ষরণ হতে থাকে। তার গলায় যে ক্ষতটা ছিল সেটা দিয়ে জল খেতে গেলেও মুখ দিয়ে রক্ত উঠে আসে। তাই গ্লাস জঙ্গলের নানান জায়গায় ছড়িয়ে থাকা কিছু ভেষজ ঘাস জোগাড় করে এবং সেগুলোকে আগুনে পুড়িয়ে তার কাছে আগে থেকে থাকা একটু বারুদ নিজের গলার ক্ষতর মধ্যে লাগিয়ে দেয়, এবং তারপর ওই জ্বলন্ত ঘাসটা দিয়ে গলার ক্ষতটা নিজের হাতে পুড়িয়ে দেয়। এবং সে এটা এই জন্য করে কারণ সে জানত মানুষের শরীরের কোনো একটা জায়গা যদি পুড়ে যায় সেই জায়গা থেকে আর রক্তক্ষরণ হয় না, এবং সে যদি এটা না করত তাহলে রক্তক্ষরণ হতে হতে একসময় সে মারাই যেত। এবং এছাড়াও এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আগুনে জ্বলে যাওয়ার ঘা এমনিতেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার গ্লাস একটু একটু করে যদিও বা দাঁড়াতে পারে, তবুও খুঁটির সাহায্য ছাড়া সে হাঁটতে পারে না। তার উপর গ্লাসের কাছে কোনো খাবার নেই। খিদের চোটে সে হাতের সামনে ঘাস পাতা, ছোট পাখি, পশুর পচা গলা মাংস যা পায় তাই খেতে থাকে। এরই মধ্যে একদিন গ্লাস যখন নদীর ধারে একটু বিশ্রাম নিচ্ছিল সেই সময় ওখানে বেশ কিছু রি চলে আসে। তবে ঠিক সময় মতো দেখে ফেলায় গ্লাসের ওপর হামলা করার আগেই গ্লাস নদীতে ঝাঁপ দিয়ে রিদের হাত থেকে বেশ খানিকটা এগিয়ে যায় এবং রিরা তার আর কিছুই করতে পারে না। তবে প্রাণে বাঁচার জন্য যেহেতু খরস্রোতা নদীতে সে ঝাঁপ দিয়েছিল, সুতরাং গ্লাস স্রোতে অনেকটা দূর ভেসে গিয়ে এক জায়গায় ওঠে। ওই নদীর হিম শীতল ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে ভেসে থাকার পর গ্লাসের গোটা শরীর যেন জমে বরফ হয়ে যায়। অনেক কষ্টে একটু আগুন জ্বালিয়ে শরীরটা গরম করে। খিদের তাড়নায় ওই অসুস্থ শরীরেই গ্লাস নদী থেকে একটা মাছ ধরে সেটাকে কাঁচাই কামড়ে কামড়ে খেয়ে ফেলে। নদীর পাড়ে সে যখন শুয়ে খানিকটা বিশ্রাম নিচ্ছিল তখন হঠাৎ করেই খানিকটা দূরে আগুন জ্বলতে দেখতে পায়। হামাগুড়ি দিয়ে সেদিকে এগিয়ে গেলে এই লোকটাকে দেখা যায়। এই লোকটা একটা বুনো ষাঁড়কে মেরে সেই ষাঁড়টার মাংস খাচ্ছিল। গ্লাসকে দেখে লোকটা মারতে এলে গ্লাস হাত জোর করে একটু খাবার চায়। লোকটা সেই মাংস গ্লাসের দিকে ছুঁড়ে দেয়। সেদিন রাতে গ্লাসকে আশ্রয় দেয়। পরের দিন সকালবেলা গ্লাসের শরীরের ক্ষতগুলো দেখে তার এই অবস্থার কারণ জিজ্ঞেস করলে গ্লাস কোনো রকমে ভাঙা ভাঙা স্বরে সব কথা খুলে বলে। লোকটা জানায় তার নাম হিকুক এবং সেও পনি আদিবাসী সম্প্রদায়েরই একজন। তার পরিবারকেও আমেরিকার একদল আদিবাসী দল হত্যা করেছে। হিকুক গ্লাসের ক্ষতগুলো দেখে জানায়, এই ক্ষতগুলো যদি এরকমভাবেই থাকে তবে কিন্তু চিকিৎসার অভাবে তুমি আর বেশি দিন বাঁচবে না, শরীরে পচন ধরবে। তাই সে গ্লাসকে ওই বরফের ঝড়ের মধ্যে একা না ফেলে রেখে নিজের সাথে ঘোড়ার পিঠে চাপিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তারপরে কিছু ভেষজ ঘাস আগুনে পুড়িয়ে যে ছাই হয় সেই ছাইটা ক্ষততে লাগিয়ে গাছের ডাল কেটে এইরকম একটা ছোট্ট ঘরের মতো করে গরম জিনিসপত্র দিয়ে সেটা চাপা দিয়ে দেয়। ততক্ষণে যন্ত্রণায় গ্লাসের জ্বর আসায় সে জ্ঞান হারিয়েছে। কিন্তু যখন গ্লাসের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে হিকুক আশেপাশে কোথাও নেই। অনেক খুঁজতে খুঁজতে খানিকটা এগিয়ে গিয়ে গ্লাস দেখে একটা জায়গায় একটা গাছের ডালের সঙ্গে কেউ বা কারা হিকুককে খুন করে ঝুলিয়ে দিয়েছে এবং খুব কাছে পিঠেই কিছু লোকের হাসির আওয়াজ ভেসে আসছে। গ্লাস বুঝে যায় এটা নিশ্চয়ই কোনো শিকারী দলের কাজ এবং তারাই নিশ্চয়ই হিকুকের এই হাল করেছে। গ্লাস ঠিক করে নেয় এখনো পর্যন্ত ছেলের খুনের প্রতিশোধ নিতে না পারলেও যে লোকটা আমাকে অসহায় অবস্থায় সুস্থ করে তুলল তার খুনের প্রতিশোধ আমি অবশ্যই নেব। এবং দেখা যায় যে ফরাসি শিকারীদের কাছ থেকে রিরা ঘোড়া এবং বন্দুক নিয়েছিল এটা ছিল সেই শিকারীরা। সেখানে গিয়ে গ্লাস শুনতে পায় ওই ফরাসি শিকারীদের লিডার বলছিল, আমরা যা যা জিনিস রিদেরকে দিয়েছি সেই সব জিনিস আমরা উসুল করে নেব। এবং তারপর দেখা যায় একটা মেয়েকে তারা ধরে রেখেছে সেখানে এবং সেই মেয়েটাকে তারা ধর্ষণ করতে থাকে। ঠিক এমন সময় গ্লাস পেছন দিক থেকে গিয়ে লোকটার মাথায় বন্দুক ধরে এবং সেই আদিবাসী মেয়েটাকে ছুরিটা বার করতে বলে।
এরপর গ্লাস একটা ঘোড়া খুলে নিয়ে তাদের দলের একজনকে গুলি করে এবং সেই আদিবাসী মেয়েটাকে কিছু ইশারা করে। আদিবাসী মেয়েটাকে দেখা যায় ফরাসি শিকারীদের যে লিডার ছিল তার পুরুষাঙ্গটা কেটে নেয় সেই মেয়েটা, আর ফরাসি দলের বাকিরা যে যেদিকে পারে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় গ্লাসের বলে দেওয়া পথ ধরে ক্যাপ্টেন হেনরিরা এবং তার কিছুদিন পর ফিটস এবং ব্রিজার সবাই মিলে এসে পৌঁছে যায় তাদের ফোর্টে বা কেল্লায়। সেখানে এসে ফিটস ক্যাপ্টেনকে জানায় যে গ্লাস মারা গেছে এবং তাকে যথাযথভাবে তারা কবর দিয়ে এসেছে। তবে গ্লাস মারা যাওয়ার সাথে সাথে হক নিখোঁজ হয়ে যায়। হকের এখনো পর্যন্ত তারা কোনো খোঁজ পায়নি। এই মিথ্যে কথাগুলো ফিটস ক্যাপ্টেনকে বলে। ওদিকে দেখা যায় গ্লাস ওই ফরাসিদের আখড়া থেকে আসার পর এক জায়গায় একটু বিশ্রাম নিচ্ছিল। তখন একদল রি তার ওপর হামলা করে। নিজেকে বাঁচাতে গ্লাস যখন ঘোড়ার পিঠে চড়ে পালাচ্ছিল তখন রিদের একটা তীর এসে গ্লাসের ঘোড়ার গায়ে লাগে, আর ঘোড়াটা গ্লাসকে নিয়ে একটা ঢালু জায়গা থেকে ওপর থেকে নিচে এসে পড়ে। রিদের হাত থেকে আবার বেঁচে গেলেও অত বরফের হাড় কাঁপানো ঠান্ডায় গ্লাস থরথর করে কাঁপতে থাকে এবং দেখা যায় একটা অদ্ভুত দৃশ্য। গ্লাস আর ঠান্ডা সহ্য করতে না পেরে একটু উষ্ণতা পাওয়ার জন্য ওই মৃত ঘোড়াটার পেট চিরে তার পেটের ভেতর থেকে সব মাংস নাড়ি ভুড়ি বের করে ওই ঘোড়াটার ভেতরে এইভাবে ঢুকে পড়ে। ওদিকে দেখা যায় আমেরিকানদের কেল্লায় সেই ফরাসি শিকারীদের একজন এসে একটু আশ্রয় চায় এবং তারপর কি হয়েছে তাকে জিজ্ঞেস করলে সে জানায় একটা লোক এসে তাদের লিডারকে মেরে দিয়েছে এবং তারপর তাদের গোটা দলটা ভেঙে গেছে। তাদের সঙ্গী সাথীদের কেউ ঠান্ডায় মারা গেছে, কাউকে আবার বন্য শিয়ালে খেয়ে ফেলেছে। এই বলে সে জলের একটা ক্যান্টিন দেখায় যেটা গ্লাসকে ছেড়ে আসার সময় ব্রিজার গ্লাসের সামনে দিয়ে এসেছিল। এটা দেখা মাত্রই ফিটস খুব ভালো করে বুঝে যায় যে গ্লাসকে যে কবর দিয়ে এসেছিল সে কোনোভাবে গ্লাস সেখান থেকে বেঁচে ফিরেছে। কিন্তু ব্রিজার বলে হয়তো এটা হক হতে পারে, কারণ ব্রিজার তো জানতো না যে হককে ফিটস মেরে ফেলেছিল। ব্রিজার জানে হক বেঁচে আছে এবং নিখোঁজ আছে, সুতরাং সে ভেবে নেয় হয়তো হক গ্লাসের সামনে থেকে এই জলের ক্যান্টিনটা নিয়ে এসেছিল এবং তার কাছ থেকেই ফরাসিরা এই জলের ক্যান্টিনটা পেয়েছে। ব্রিজারের কথা মতো হকের খোঁজ করতে গিয়ে ক্যাপ্টেন হেনরি দলবল নিয়ে ফরাসি শিকারীদের যে আখড়া ছিল অর্থাৎ ইয়েলোস্টোন নদী সেই এলাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা ধারণাও করতে পারেনি যে তারা গ্লাসকে জীবিত অবস্থায় সেখানে খুঁজে পাবে। এটা দেখে ক্যাপ্টেন হেনরির পায়ের তলা থেকে জমি সরে যায়, কারণ তাকে জানানো হয়েছিল যে গ্লাস মারা গেছে এবং তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। সে খুব ভালো করেই বুঝে যায় যে ফিটস আর ব্রিজার তাকে মিথ্যে কথা বলেছে। তারা সবাই গ্লাসকে উদ্ধার করে সেই কেল্লায় ফেরত নিয়ে আসে। ক্যাপ্টেন হেনরি কেল্লায় ফিরে ফিটসের খোঁজ করতে থাকে এবং সে জানতে পারে ফিটস কোম্পানির সিন্দুক থেকে বেশ কিছু টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। ক্যাপ্টেন ব্রিজারকে মিথ্যে কথা বলার দোষে গ্রেপ্তার করার নির্দেশ দিলে গ্লাস জানায় ব্রিজারের কোনো দোষ নেই, সে শুধু ফিটসের অর্ডার ফলো করছিল। এমনকি ব্রিজার জানেও না যে ফিটস হককে খুন করেছে। এরপর ক্যাপ্টেন হেনরি গ্লাসকে নিয়ে ফিটসকে খুঁজতে যায়। ফিটস কোন দিকে যেতে পারে সেটা আন্দাজ করে কিছু দূর আসার পর দেখা যায় বরফের ওপর ঘোড়ার পায়ের ছাপ। গ্লাস বলে এটা নিশ্চয়ই ফিটসের ঘোড়ার পায়ের ছাপ হবে, কারণ এদিকটায় তেমন একটা কেউ আসে না। ফিটসকে খুঁজতে খুঁজতে রাত নেমে আসে। পথে এক জায়গায় বিশ্রাম নেওয়ার সময় ক্যাপ্টেন হেনরি গ্লাসকে জিজ্ঞেস করে লোকে বলে তুমি নাকি কোনো এক ইংরেজ সৈন্যকে মেরেছিলে, সেটা কি সত্যি না মিথ্যে? গ্লাস বলে একবার ইংরেজ সৈন্যরা আমাদের গোটা পনি সম্প্রদায়ের ওপরে হামলা করে। আমার স্ত্রীকে মারার পর যখন এক সৈনিক আমার ছেলের দিকে হাত বাড়ায় তখনই আমি বন্দুক দিয়ে তাকে হত্যা করি। পরদিন সকালবেলা ক্যাপ্টেন হেনরি এবং গ্লাস দুজন দুদিকে ফিটসকে খুঁজতে থাকে। একটু পর দেখা যায় ক্যাপ্টেন যেদিকে গিয়েছিল ফিটস সেদিকেই লুকিয়েছিল। সে আড়াল থেকে বেরিয়ে এসে ক্যাপ্টেনের দিকে বন্দুক তাক করে বলে কি ক্যাপ্টেন, এত ঠান্ডায় বরফে ঘেরা পাহাড়ের উপরে কি করছেন? পথ হারিয়ে ফেলেছেন নাকি? ক্যাপ্টেন হেনরি তাড়াতাড়ি নিজের জ্যাকেটের পকেট থেকে বন্দুক বার করে এবং তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। গুলির আওয়াজে চারদিক কেঁপে ওঠে। গ্লাসের কানে সেই আওয়াজ গেলে সে ঘোড়ায় চড়ে যেদিক থেকে গুলির আওয়াজ এসেছিল সেদিকে ছুট লাগায়। কিন্তু গ্লাস যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছায় সে দেখতে পায় ক্যাপ্টেন হেনরির লাশটা সেখানে পড়ে আছে। তার মাথার ছাল খুলি থেকে কে যেন ছাড়িয়ে নিয়েছে, আর সেই গুলিটা ক্যাপ্টেন না ফিটস চালিয়েছিল। এবং ক্যাপ্টেন হেনরি সেই গুলি লেগে মারা যাওয়ার পর একসময় রিরা যেভাবে ফিটসের খুলি থেকে মাথার ছাল ছাড়িয়ে নিয়েছিল একই রকমভাবে ফিটস ক্যাপ্টেনের ওপর এতটাই রেগেছিল যে সে ক্যাপ্টেনের সাথেও একই জিনিস করে। গ্লাস ক্যাপ্টেন হেনরিকে তার ঘোড়ার পিঠে চাপিয়ে এইভাবে চলতে থাকে। দেখা যায় একটা উঁচু জায়গা থেকে ফিটস গ্লাসকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় এবং সেই গুলি খেয়ে ঘোড়ার পিঠে থাকা গ্লাসকে পড়ে যেতে দেখে ফিটস নিচে নেমে আসে। কিন্তু ঘোড়ার পিঠ থেকে যে পড়েছে তার গায়ের ঢাকাটা সরাতেই ফিটস একটা গাছের ডালকে সোজা করে শরীরের সঙ্গে আটকানো দেখতে পায় এবং মুখের ঢাকাটা সরাতেই দেখে এটা আসলে গ্লাস না, হেনরির লাশ। হেনরিকে গ্লাস ওরকম বুদ্ধি করে একটা গাছের ডালের সঙ্গে সোজা করে বসিয়ে নিয়ে আসছিল, কারণ সে জানতো ফিটস যেহেতু এখানেই কোথাও লুকিয়ে আছে সুতরাং একবার দেখতে পেলে নিশ্চয়ই গুলি করে দেবে। আর হেনরির লাশের পাশে যে ঘোড়ার ওপরে শুয়েছিল সেটাই হলো গ্লাস।
কিন্তু ফিটস এবার কিছু বুঝে ওঠার আগেই গ্লাস গুলি চালিয়ে দেয়। গ্লাসের করা গুলিটা ফিটসের কাঁধে লাগে। সেই ছুটে অন্যদিকে পালিয়ে যায়। গ্লাসও তার পিছু নেয়। এইভাবে কিছুক্ষণ লুকোচুরি খেলার পর ফাইনালি তারা একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়। গ্লাস তার ছোট কুরুলটা বের করে ফিটসের হাতের ওপর মেরে দেয় এবং তার দুটো আঙুল কেটে পড়ে গিয়ে গলগল করে রক্ত ঝরতে থাকে এবং তাদের মধ্যে ওই অবস্থায় লড়াই চলতে থাকে এবং একসময় ফিটসের হাতে থাকা ছুরিটা এই গ্লাস ঘুরিয়ে তার পেটের মধ্যেই ঢুকিয়ে দেয়। কিন্তু তারপরেও গ্লাসের ভেতর থেকে তার পুত্র শোকের জ্বালা নিভছিল না। সে তার কুরুলটা ফিটসের বুকের মধ্যে মেরে দেয় এবং নিজের হাতের বসানো ছুরিটা বের করে বেশ কয়েকবার ফিটসের পায়ের মধ্যে মারতে থাকে। একসময় ফিটস একদম কাহিল হয়ে পড়লে গ্লাস যখন তাকে গলা টিপে একদম মারতে যায় তখন ফিটস বলে ওঠে, আমাকে মারার জন্য তুমি এতদিন ধরে এত কষ্ট সহ্য করলে, কিন্তু কি হবে আমাকে মেরে? তুমি তো তোমার ছেলে হককে আর ফিরে পাবে না। উল্টো দিক থেকে কিছু হৃদের আসতে দেখে গ্লাস ফিটসকে তাদের হাতে ছেড়ে দেয় এবং তারা ফিটসকে প্রাণে শেষ করে ফেলে। কিন্তু তারা গ্লাসকে কিছু করে না। তখন ওই হৃদলের লিডারের ঘোড়ার পেছনে আরেকটা ঘোড়ায় গ্লাস ওই ফরাসি ক্যাম্প থেকে বাঁচিয়ে আনা সেই মেয়েটাকে দেখতে পায়। অর্থাৎ এই মেয়েটাই হচ্ছে তাদের লিডারের মেয়ে, যার নাম পোয়াকা। এই মেয়েটাকে ফরাসি শিকারীরা হৃদের আড্ডা থেকে কিডন্যাপ করে এনেছিল। আর যেহেতু এই মেয়েটা গ্লাসের সম্বন্ধে তাদের দলের সবাইকে বলেছে যে এই মানুষটাই আমাকে বাঁচিয়ে এনেছে, সুতরাং হৃরা গ্লাসকে কিছু করে না। ফিটসের লাশটা নদীর জলের স্রোতে বয়ে চলে যায় এবং মুভির একদম শেষে দেখা যায় যে গ্লাস যখন পায়ে চোট লাগার ফলে আর হাঁটতে পারছিল না, তখন চারদিকে ওই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আবারও বরফ পড়তে শুরু করেছে। যন্ত্রণায় কাতর হয়ে গ্লাস এক জায়গায় বসে পড়ে এবং সে কল্পনায় তার মৃত স্ত্রীকে চোখের সামনে দেখতে পায়। তার স্ত্রী যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে এবং মুভিটা এখানে শেষ হয়। আসলে রেভেনেন্ট কথার অর্থ হলো এমন একটা মানুষ যে কিনা মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছে। আর এই ক্ষেত্রে গ্লাস একবার না, বারবার এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তো এই ছিল লিওনার্দো ডিক্যাপ্রিওর অভিনীত দ্য রেভেনেন্ট। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।